অচিনপুর গ্রামের পাশেই এক অভিশপ্ত জঙ্গল ছিল। কেউই ওই জঙ্গলে যাওয়ার সাহস করতো না। জঙ্গলের মাঝে বড় একটি লাল শাপলা ফুলের দিঘি ছিল। ওই অভিশপ্ত জঙ্গলের দিঘির জল কখনোই ফুরোতো না। সবসময় দিঘিতে লাল শাপলা ফুল ফুটে থাকতো। জঙ্গলটা ছিল বড্ড রহস্যময়। একদিন অচিনপুরের রাজা চিন্তা করে ওই জঙ্গলে যাবে শিকার করতে। মন্ত্রী, অনেকদিন শিকারে যাওয়া হয় না, তাই ভেবেছি শিকারে যাব। তুমি শিকারে যাওয়ার বন্দোবস্ত করো। আগে মহারাজ, আপনি যেমনটি চান তেমনটি হবে। মাফ করবেন মহারাজ, আপনি কেন জঙ্গলে শিকার করতে যেতে চান আমায় আগে থেকে বললে সব কিছু প্রস্তুত করতে সহজ হতো। আমি অচিনপুরের পাশে ওই অভিশপ্ত জঙ্গলে শিকার করতে যেতে চাই। কি আছে ওই জঙ্গলে আমি দেখতে চাই। তুমি সৈন্যদের বলে দাও আর সব কিছু জলদি জলদি বন্দোবস্ত করো। আগে রাজামশাই, আমি সব সৈন্যদের জানিয়ে দিচ্ছি, কিন্তু আপনি ওই অভিশপ্ত জঙ্গলে কেন শিকারে যেতে চান? গ্রামের কেউই তো ওই জঙ্গলে পা রাখার সাহস করে না। যে একবার ওই জঙ্গলে যায় সে আর ফিরে আসতে পারে না। মাফ করবেন রাজামশাই, আমার মন যে সায় দিচ্ছে না ওই জঙ্গলে শিকারে যাওয়ার জন্য। তোমায় এত ভাবতে হবে না মন্ত্রী। তোমাকে আমি যেমনটি বলেছি তুমি তেমনটি করো। তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না। আমি এমনি এমনি এই অচিনপুরের রাজা হইনি। আমি দেখতে চাই ওই জঙ্গলের মাঝে যে লাল শাপলা ফুলের দিঘি আছে, আমি ওই অভিশপ্ত দিঘিতে যে দেখতে চাই কি এমন আছে ওই দিঘিতে। এখন তুমি আসতে পারো মন্ত্রী। আগে রাজামশাই, রাজামশাই, আমি শুনেছি ওই লাল শাপলা ফুলের দিঘিতে নাকি লুকিয়ে আছে একটি সোনার শাপলা ফুল। গ্রামের অনেকেই ওই সোনার শাপলা ফুলের লোভে ওই দিঘিতে গিয়ে আর কখনো ফিরে আসতে পারেনি। যখন আপনি ওই জঙ্গলে শিকারে যাওয়ার মন স্থির করে ফেলেছেন, তবে আমি এক্ষুনি সব কিছু প্রস্তুত করে দিচ্ছি। রাজামশাই, আপনি তৈরি হয়ে নিন। রাজামশাই সৈন্য এবং মন্ত্রীকে সাথে করে ওই অভিশপ্ত জঙ্গলে শিকারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। একটা সময় রাজা তার সৈন্যদের নিয়ে জঙ্গলে প্রবেশ করে। মন্ত্রী, জঙ্গলটা কেমন থমথম হয়ে আছে। গাটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। সামনের দিকে এগিয়ে চলো মন্ত্রী। আশেপাশে খেয়াল রেখো শিকারে। যথা আজ্ঞা মহারাজ। রাজা ও রাজার সৈন্যরা জঙ্গলে শিকার খুঁজতে থাকে। রাজা জঙ্গলে যত ভেতরে যেতে থাকে ততই যেন জঙ্গল আরো গভীর হতে থাকে। সৈন্যরা বড় বড় তলোয়ার দিয়ে গাছপালা কাটতে কাটতে জঙ্গলের ভেতরে ঢুকতে থাকে। হঠাৎ কিছু বিষাক্ত মৌমাছি রাজার সৈন্যদের চারিপাশ ঘিরে তাদেরকে কামড়াতে থাকে। মহারাজ, কিছু একটা করুন, আমরা যে মৌমাছির কামড় সহ্য করতে পারছি না। মন্ত্রী মশাই, আমাদের বাঁচান। আরে বোকার দল, চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা গাছপালা কাটতে কাটতে ওদের ঘরবাড়ি কেটে ফেলেছো। তোমরা ওদের ক্ষতি না করলে ওরা মানুষের ক্ষতি করে না। চুপটি করে স্থির হয়ে একভাবে দাঁড়িয়ে থাকো, দেখবে একাই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ সৈন্যরা, তোমরা চুপটি করে দাঁড়িয়ে থাকো, বেশি নড়াচড়া করো না। ওদের ক্ষতি না করলে দেখবে একাই ওরা নিজেরা চলে যাবে। সৈন্যরা রাজার মন্ত্রীর কথা শুনে চুপটি করে দাঁড়িয়ে থাকে। অমনি মৌমাছিরা চলে যায়। তারপরে আবার জঙ্গলে শিকার খোঁজ করতে থাকে। হঠাৎ একটি সোনালী রঙের কিছু একটা যেন তাদের সামনে দিয়ে চলে গেল। মন্ত্রী, ঝট করে চোখের সামনে দিয়ে সোনালী রঙের কিছু একটা গেল। সৈন্যরা, তোমরা খোঁজো। হ্যাঁ রাজামশাই, আমার চোখে তো বেঁধেছে, তবে কি ওটা বুঝতে পারিনি। এক্ষুনি দেখছি রাজামশাই। এই তোমরা ওই দিকটাতে যাও, আমরা এদিকটাতে যাচ্ছি। আরে মূর্খ মন্ত্রী, এত কথা না বাড়িয়ে খুঁজে দেখো। এটা আমিও দেখেছি, কি যেন একটা চলে গেল। আমি যে তোমাকে কিভাবে মন্ত্রী বানিয়েছি এটা মাঝে মাঝে ভাবতে থাকি। হঠাৎ রাজামশাই দেখতে পায় একটা সোনার রঙের হরিণ। এই তোমরা থেমে যাও, আমার শিকার পেয়ে গেছি।
বেশি কথা বলো না, চুপচাপ থাকো, আমায় শিকার করতে দাও। রাজা সোনালী রঙের হরিণটির দিকে তীর লক্ষ্য করে ছুঁড়ে মারে, কিন্তু হরিণটির শরীরে সেই তীরটি লাগে না। হরিণটির মাথার শিঙের অংশ কিছুটা ভেঙে পড়ে যায়। মন্ত্রী ও সৈন্যরা শিকার খুঁজতে গেলে দেখে ওখানে শিঙের ভাঙা অংশ পড়ে আছে। রাজামশাই, এখানে তো হরিণের এক টুকরো শিং ভাঙা পড়ে আছে, তবে এটি দেখে মনে হচ্ছে এ তো কোনো সোনার শিং। এই দেখুন রাজামশাই। তাই তো দেখছি মন্ত্রী, তাহলে যে শিকারের গায়ে তীর মেরেছি সেই শিকারটি সোনার হরিণ ছিল? আমার তো বিশ্বাস হচ্ছে না। জীবন্ত সোনার হরিণ, সারা জঙ্গল তন্ন তন্ন করে এই সোনার হরিণকে খুঁজে বের করতে হবে। মন্ত্রী, সৈন্যদের তাড়াতাড়ি সারা জঙ্গলে পাঠিয়ে দাও, আমার এই সোনার হরিণ চাই। রাজা, মন্ত্রী ও সৈন্যরা পুরো জঙ্গল সেই শিং ভাঙা সোনার হরিণকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই হরিণকে পায় না। হঠাৎ একটি অদ্ভুত গাছে একটি মাত্রই ফল ধরে আছে, কিন্তু ফলটা দেখে এত রসালো আর লোভনীয় মনে হচ্ছে দেখে রাজা আর লোভ সামলাতে পারে না। রাজা ফলটি প্রহরীদেরকে পারতে আদেশ দেয়। মন্ত্রী, ফলটি দেখে মনে হচ্ছে অনেক রসালো আর লোভনীয়। তুমি সৈন্যদের বলো, যে করেই হোক এই ফলটি আমায় যেন পেরে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব ফলটি পারার চেষ্টা করো। এরপর সৈন্যরা সেই ফল গাছে অনেক কষ্ট করে ওঠে। গাছ থেকে ফলটি পারতেই হঠাৎ জঙ্গলের চারিপাশটা যেন অন্ধকার নেমে আসে, এমনকি ঝড়ও শুরু হয়ে যায়। কি হচ্ছে রাজামশাই? ফলটি পারতেই জঙ্গলে এমন তুফান উঠে আসলো কেন? আমাদের এখানে থাকা উচিত হবে না, আমাদের এক্ষুনি এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হবে। রাজামশাই চলুন, এই তোমরা সকলে চলে এসো। এরপর রাজা, মন্ত্রী ও সৈন্য সকলে রাজ্যে ফিরে আসে সেই ফলটি নিয়ে। রাজা নিজের কাছে সেই ফলটি রেখে দেয়। রাজার কক্ষে ফলটি একটি টেবিলের উপর রেখে রাজামশাই বিশ্রাম নিতে থাকে। ক্লান্ত অবস্থায় রাজামশাই তখন ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাজামশাইয়ের মেয়ে রাজকুমারী রাজামশাইকে ডাকতে এসে ফলটি দেখে খেতে শুরু করে। ফলটির কিছুটা অংশ রাজকুমারী খেয়ে ফেলে। হঠাৎ তখনই রাজামশাইয়ের ঘুম ভেঙে যায়। কি হয়েছে রাজকুমারী? তুমি আমার কক্ষে, কিছু কি প্রয়োজন তোমার? আর তুমি এটি কি খাচ্ছ? আসলে বাবা, আমি তোমাকে ডাকতে এসেছিলাম, কিন্তু টেবিলের উপর ফলটি দেখে আমার খুব লোভ হলো, তাই তো ফলটি খেয়ে ফেলেছি। ফলটি খেতে খেতে মনে হচ্ছিল অনেক রসালো আর মজাদার, কিন্তু এ কি হচ্ছে? ফলটি খেয়ে আমার পুরো শরীর এভাবে ঠান্ডায় পাথর হয়ে যাচ্ছে কেন? বাবা, এ কি হচ্ছে? এ কোথা থেকে এই ফল নিয়ে এসেছো? বাবা, কিছু একটা করো, আমার কেমন যেন লাগছে। আমি তো এখান থেকে আর একটু নড়তে পারছি না। কেন মা, কি হলো? ঠিক আছো তো তুমি? তোমার শরীর এরকম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এ কি, তোর পা তো পাথরে পরিণত হচ্ছে। এ কি হচ্ছে? কেউ কোথায় আছো? আমার মেয়েকে রক্ষা করো, বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। আমি কি ফল জঙ্গল থেকে নিয়ে আসলাম যে সেটি খেয়ে আমার মেয়ে পাথরে পরিণত হচ্ছে? কেউ কোথায় আছো? রাজবৈদ্যকে খবর দাও। কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী পাথরে পরিণত হয়। রাজামশাই তো পড়েছে অনেক দুশ্চিন্তায়। কিছুক্ষণ পরেই রাজবৈদ্য সেখানে এসে হাজির হয়। কি বুঝলেন রাজবৈদ্য? কি হয়েছে রাজকুমারীর? হঠাৎ এই ফলটি খেতেই রাজকুমারী পাথরে পরিণত হয়ে গেল। আপনি যে করেই হোক আমার রাজকুমারীকে আগের রূপে ফিরিয়ে দিন। হ্যাঁ রাজামশাই, এই ফলটি আপনি অভিশপ্ত জঙ্গল থেকে এনেছেন। এইরকম বিরল জাতের ফল তো আগে আমি কখনো দেখিনি। এটি ওই জঙ্গলের ফল হবে হয়তো, আমার অনুমান যদি ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ রাজবৈদ্য, আমি কালকে ওই অভিশপ্ত জঙ্গলে হরিণ শিকারে বেরিয়েছিলাম, কিন্তু এই ফলটি দেখে আমার খুব লোভ জাগলো। ফলটি এত রসালো আর লোভনীয় দেখতে, তাই আমি আমার সাথে করে ফলটি নিয়ে এসেছিলাম। কিন্তু রাজকুমারী এই ফলটি খেতেই রাজকুমারীর এই অবস্থা হয়ে গেল। এখন কি কিছু করার নেই রাজবৈদ্য? আমার আমায় একটু ভাবতে দিন রাজামশাই, কোনো না কোনো রাস্তা তো অবশ্যই থাকবে। তবে আপনি কেন এই অভিশপ্ত জঙ্গলে গিয়েছিলেন? ওই জঙ্গলে আপনার শিকার করতে যাওয়াটা উচিত হয়নি। মাফ করবেন আমায় রাজামশাই, আমি ছোট মুখে বড় কথা বলছি। এর জন্য আগে থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এইসব কথা বাদ দিন, কি করলে রাজকুমারীকে সারিয়ে তোলা যায় সেটি ভাবুন।
এ একটা ব্যবস্থা করা যাবে, একটা রাস্তা খোলা আছে। তবে অভিশপ্ত জঙ্গলে যে ওই অভিশপ্ত লাল শাপলার দিঘি রয়েছে, ওই লাল শাপলার মধ্যেই একটি সোনার শাপলা ফুল আছে। যদি ওই সোনার শাপলা ফুল খুঁজে বের করে সোনার শাপলার একটি পাপড়ি রাজকুমারীর শরীরে স্পর্শ করানো যায়, তাহলে রাজকুমারীর আবার আগের রূপে ফিরে আসতে পারবে। তবে কাজ কোনো সাধারণ মানুষ করতে পারবে না। কে বা যাবে ওই অভিশপ্ত লাল শাপলা ফুলের দিঘিতে? ওখানে যাওয়া তো অসম্ভব। ওখানে গেলে কেউ আর জীবন নিয়ে ফিরে আসতে পারে না। এই একটি মাত্র পথই আমি খুঁজে পাচ্ছি মহারাজ। তাছাড়া রাজকুমারীকে পাথর থেকে মানুষে রূপান্তরিত করা সম্ভব হবে না। ঠিক আছে, আমি যে কোনো কিছুর মূল্যে আমার রাজকুমারীকে আগের অবস্থায় ফিরে পেতে চাই। মন্ত্রী, তুমি রাজ্যে ঢোল পিটিয়ে দাও যে অভিশপ্ত লাল শাপলা ফুলের দিঘিতে গিয়ে সোনার শাপলা খুঁজে একটি মাত্র পাপড়ি এনে আমায় দিতে পারবে। আমি তাকে আমার রাজ্যের অর্ধেক তার নামে লিখে দেব, আর তার সাথে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিয়ে দিব। আগে মহারাজ, আমি এক্ষুনি সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিচ্ছি, আপনি এ নিয়ে চিন্তা করবেন না। এই শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী, যে অভিশপ্ত লাল শাপলা দিঘিতে গিয়ে সোনার শাপলা ফুলের একটি মাত্র পাপড়ি এনে দিতে পারবে, তাকে রাজামশাই তার রাজ্যের অর্ধেক লিখে দেবে এবং তার সাথে রাজকুমারীর বিবাহ দেওয়া হবে। শুনুন শুনুন শুনুন। এরপর রাজ্যের লোকেরা কানা ঘোষা করতে থাকে, কে যাবে ওই অভিশপ্ত লাল শাপলা ফুলের দিঘিতে। কয়েকদিন পর হঠাৎ একটি সাহসী ছেলে এসে রাজামশাইয়ের রাজদরবারে হাজির হয়। আর সে বলে, আগে রাজামশাই, প্রণাম নেবেন। আমি বিক্রম। আমি যাব ওই অভিশপ্ত দিঘিতে সোনার শাপলা ফুলের পাপড়ি আনতে। এইটুকুই আমার বলার ছিল। এখন তবে আমি রওনা দিতে পারি, আপনি অনুমতি দিলে। ঠিক আছে, ঠিক আছে, এই তো খুব খুশির খবর। আমার সৈন্যরাও তোমার সঙ্গে যাবে। মন্ত্রী, বিক্রমের সঙ্গে সৈন্যদের পাঠিয়ে দাও। বিক্রম বেরিয়ে পড়ে, অভিশপ্ত জঙ্গলের ভেতরে যায়। খুঁজে খুঁজে সে সেই লাল অভিশপ্ত দিঘির কাছে যায়। এই অভিশপ্ত লাল শাপলা ফুলের দিঘির জল এতটাই কালো যে জলের নিচে কি আছে সেটা বোঝাও অনেক কষ্টকর হয়ে পড়ে। কিন্তু বিক্রম মনে মনে রাজকুমারীকে অনেক আগে থেকেই পছন্দ করত, তাই রাজকুমারীর জন্য বিক্রম সব কিছু করতে রাজি ছিল। বিক্রম আগে পিছে কোনো কিছু না ভেবে সেই অভিশপ্ত দিঘিতে লাল শাপলা ফুলের মধ্যে সেই সোনার শাপলা ফুলটির খোঁজ করতে থাকে। হঠাৎ দিঘির জল থেকে এক মস্ত বড় দানব উঠে আসে। কি হচ্ছে? এত বড় দানব আমি তো কখনো দেখিনি। সৈন্যরা, তোমরা সাবধানে থেকো, পিছিয়ে যাও সৈন্যরা। কিরে, তোরা সকলে এখানে মরতে এসেছিস? তা ভালোই হলো। কতদিন হলো, কত বছর হয়ে গেছে মানুষের গন্ধ পাই না, মানুষের মাংস খেতে পাই না। আজকে পেট ভরে মানুষের মাংস দিয়ে ভোজন করা যাবে। বল, তবে কাকে আগে খাবো? এই দিঘিতে কত কত বছর কেউ আসে না, মানুষের দেখা পাই না। আজকে যখন মানুষের দেখা পেয়েছি, তখন পেট ভরে ভোজন করা যায়। এই কথা বলেই দানব রাজার কিছু সৈন্যকে ধরে নিয়ে টপাটপ খেয়ে নেয়। মানুষের মাংস খেতে দেখে বিক্রম ভীষণ ভয় পেয়ে যায়। এই দানব, তোমার কি পেট ভরেনি? এতগুলো রাজামশাইয়ের সৈন্যদের ঘাড় মটকিয়ে চিবিয়ে খেলে। এখন আমায় বলতে পারো, আমি এত লাল শাপলার মধ্যে কি করে সেই সোনার শাপলা ফুল খুঁজে পেতে পারি? তোর এত বড় সাহস, তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমার দিঘির সোনার শাপলা ফুলের কথা? তবে রে বেটা, আগে তোর ঘাড় মটকিয়ে চিবিয়ে খাবো। আমায় তুমি খেতে পারবে না, কেন বলো তো? কারণ আমার শরীরে এমন একটা বিষ আমি পান করে এসেছি। কারণ আমি জানি এখানে এসে আমি আমার প্রাণ নিয়ে ফিরতে পারবো না। তাই ভেবেছি যখন প্রাণ নিয়ে ফিরতে পারবো না, তখন তোমাকেও মারবো, আমিও মরবো। আমি আমার প্রাণের মায়া করি না। তবে এবার যদি তুমি আমায় খেতে চাও তাহলে খেতে পারো, কিন্তু আমাকে খাওয়ার আগে এই কথাটি শুধু একবার বলে দাও। এটি আমার শেষ ইচ্ছা। বলো,
তুমি কি আমার শেষ ইচ্ছাটি পূরণ করবে না? সেই সোনার শাপলা ফুলটি কোথায়? এই বালক, তুই এসব কি বলছিস? তুই তোর শরীরে বিষ পান করেছিস, তাহলে তো তোকে খাওয়া যাবে না। যা, তোকে আমি এমনিতেই ছেড়ে দিলাম, কিন্তু আমি তোকে এটা বলতে পারবো না যে এই লাল শাপলা ফুলের দিঘিতে কোথায় আছে সোনার শাপলা ফুল। এই কথা বলেই সে দানবটি সেখান থেকে চলে যায়। হঠাৎ বিক্রমের চোখ পড়ে সেই সোনার শাপলা ফুলটির উপর, যেখানে দানব দাঁড়িয়েছিল। আর সে তাড়াতাড়ি করে সোনার শাপলা ফুলের দিকে এগিয়ে যায়, আর সেখানে গিয়ে মাত্র একটি শাপলা ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে নিজের কাছে রেখে দেয়। আর একটুও দেরি না করে সে ঘোড়ায় চেপে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এই নিন রাজামশাই, আমি অভিশপ্ত দিঘি থেকে সোনার একটি মাত্র পাপড়ি আনতে পেরেছি। এখন আপনি রাজকুমারীকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবেন। রাজামশাই সঙ্গে সঙ্গে আর একটুও দেরি না করে সেই সোনার পাপড়িটি রাজকুমারীর শরীরটিকে স্পর্শ করায়, আর সাথে সাথে রাজকুমারী তার আগের রূপে ফিরে আসে। বিক্রম, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাই, কি দিয়ে যে আমি তোমাকে পুরস্কৃত করি, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি আমার একটি মাত্র মেয়ের জীবন বাঁচিয়েছ, তোমার সাহসের তুলনা হয় না। আমি তোমাকেই নির্বাচিত করলাম আমার রাজ্যের হবু জামাই হিসেবে। এরপর বিক্রম আর রাজকুমারী ধুমধাম করে বিয়ে হয়ে যায়, আর রাজামশাই তার অর্ধেক রাজত্ব বিক্রমের নামে করে দেয়। এরপর রাজকুমারী এবং বিক্রম সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।